এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ গস ল, মানে প্রয়োগ। যেটা পরীক্ষার ক্ষেত্রে এই পার্টটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তার কারণ দুটো, একটা হচ্ছে প্রুফগুলো পরীক্ষায় দেয়, দ্বিতীয়ত এই প্রুফগুলো থেকে অঙ্কও দেয়। সুতরাং এই পার্টটা কিন্তু গস লর থেকেও, গস লর প্রুফের থেকেও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু। আচ্ছা, বইতে যেভাবে আছে পরপর একটা একটা করে প্রুফ আমি করে দিচ্ছি। প্রথমটা দেওয়া আছে হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে আধানটা কি ধরনের আধান? বিন্দু আধান। বিন্দু আধান থেকে আমি সরাসরি এখানে লিখছি আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। যখনই আমরা গস থিওরেম ব্যবহার করি তখনই কি করি? আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য ব্যবহার করি। কিন্তু তোদের এই ক্লাস 12-এর যে পার্টটা আছে, এই পার্টে বেশিরভাগ ক্ষেত্রে যে কেসগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে প্রতিসম কেস। অপ্রতিসম কেসগুলো এখানে নেই। তার কারণ হচ্ছে আমরা যখন ডিএস এর ইন্টিগ্রেশন করব, ই ডট ডিএস, তো ডিএস এর ইন্টিগ্রেশন যখন করতে হবে তখন ক্ষেত্রফলটা আমরা চাইবো সবসময় ক্ষেত্রফলটা কি ধরনের হয়, যেন যার ফর্মুলা আমাদের জানা আছে। যেরকম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো যেহেতু আমাদের জানা আছে, সেই কারণে এই ধরনের প্রতিসম কেসগুলোকে এখানে আলোচনা করা আছে। তাহলে প্রথম যেটা করা আছে, বিন্দু আধান থেকে আর দূরত্বে, তখন একটা বিন্দু আধান ধরে নিলাম, কত নেবি, কিউ নিলাম একটা, প্লাস কিউ। এর থেকে আর দূরত্বে এরকম কোনো একটা পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বললো। তাহলে কি হবে? প্রথম কাজ যেটা হয় আমাদের, যেটা মানে যখন থিওরি পড়িয়েছি যখন, তখন গাউসীয় তল নির্ণয় কর। গাউসীয় তল কি করতে হয়? চয়েস। ইংরেজিতে আমরা বলি চয়েস অফ গসিয়ান সারফেস। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিরকম চয়েস ছিল সেটা আগের ভিডিওতে বলেছি। এমন তল চয়েস করতে হবে যাতে বলরেখাগুলো, সমস্ত বলরেখা যেগুলো নির্গত হচ্ছে সেগুলো যেন সেই তলকে ছেদ করে। তাহলে কিউ থেকে চতুর্দিকে বলরেখা বার হবে কত কোণে? না 4 পাই কোণে। তাহলে 4 পাই কোণে সমস্ত বলরেখাকে ছেদ করতে হলে কি ধরনের গসীয় তল দরকার? একটা গোলক দরকার। তাহলে এই ক্ষেত্রে কি নিতে হবে? গোলকীয় তল। তাহলে এইটাকে ব্যাসার্ধ করে আমরা কি করব? একটা গোলকীয় তল এখানে ড্র করে নিলাম, একটা গোলক। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হয়ে গেল? আর হয়ে গেল। এবারে এখানে একটা ক্ষেত্রফল চয়েস করলাম, কত? ডিএস। যে ক্ষেত্রফল এতক্ষণ আলোচনা করছিলাম আমরা, সেই ক্ষেত্রফলের ভেক্টরটা কিরকম যাবে? এইদিকে। আর কিউটা যেহেতু এখানে আছে, তার থেকে যে ইলেকট্রিক ফিল্ডের লাইন্সগুলো বেরোচ্ছে, বলরেখাগুলো বেরোচ্ছে, সেগুলো কোন দিকে? এইদিকে বেরোবে। তাহলে ই আর ডিএস এর মধ্যে কোণ কত হলো? 0 ডিগ্রি। তাহলে আমরা যখন স্টেটমেন্ট লিখে এই ধরনের প্রুফগুলো শুরু করব, সব সময় মাথায় রাখতে হবে যে আমার যে প্রথম স্টেপ যেটা শিখে এসেছি আমরা, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, সবসময় শুরু করবো এটা দিয়েই। গসের স্টেটমেন্ট যেটা শিখে এসেছি একদম সেটা দিয়ে শুরু করব আমরা। তাহলে ই ডট ডিএস ক্ষেত্রে কি হবে? এখানে ডট প্রোডাক্ট তুলে দিলে ই ডিএস কস অফ কত লিখবো? 0, কারণ ই আর ডিএস এর মধ্যে কত কোণ? এখানে কোণ নেই, 0 ডিগ্রি আছে। তাহলে cos 0 মানে 1। তাহলে ইটা কনস্ট্যান্ট বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবারে যা কিছু লিখতে যাব, যেহেতু এটা একটা গোলক, ক্লোজ সারফেস, বদ্ধতল, সুতরাং এখানে কি করব? সবসময় একটা এই চিহ্নটা ব্যবহার করব। বদ্ধতলের ব্যাপারটা আমি আগের যে ভিডিওতে ক্লিয়ার করেছি। তাহলে ই ডিএস কিউ বাই এপসাইলন এ পর্যন্ত তাহলে কোনো বুঝতে অসুবিধা নেই। এবারে যখনই আমি ইন্টিগ্রেশন ডিএস করতে যাবো, ডিএস মানে কিরকম? এই ছোটটা ছিল ডিএস, তাহলে এরকম ডিএস অসংখ্য আছে। এর উপরে কত আছে? না গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাই হচ্ছে সেই ডিএস এর সমষ্টি। তাহলে 4 পাই r স্কোয়ার। তা গোলকের এটা কত হয়? 4 পাই r স্কোয়ার কিউ বাই এপসাইলন। এবারে ই ইজ ইকুয়াল টু কত হলো? তাহলে কিউ বাই 4 পাই r স্কোয়ার এপসাইলন। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কিরকম হয়? 4 পাই এপসাইলন কিউ বাই r স্কোয়ার। যে ফর্মুলাটা আমরা সাধারণভাবে ব্যবহার করতে শিখেছি। তাহলে এই ফর্মুলাটাই ছিল ই এর অরিজিনাল ফর্মুলা। তাহলে ডিরাইভ করা গেলে এই ফর্মুলাটাই আসছে আমাদের। আচ্ছা, দ্বিতীয় কেস যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে এইটারই একটা এক্সটেনশন পার্ট। বলছে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক।
এবার গোলক আর খোলকের মধ্যে পার্থক্য হচ্ছে গোলক হচ্ছে নিরেট জিনিস আর খোলক হচ্ছে ভেতরটা ফাঁপা। ভেতরের ফাঁপা কোনো জিনিসটাকে বলা হয় খোলক, খোল। জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে সুষম ভাবে আহিত পাতলা গলীয় খোলক, তাহলে এখানে কি হয়ে যাবে, যেটা প্রথমে নিয়েছিলাম সেটা ছিল একটা বিন্দু আধান, এটা ছিল কি আধান, বিন্দু আধান। এবার যেটা করব সেটা হচ্ছে একটা খোলক, একটা খোল। তাহলে এই খোলটা যদি আধানগ্রস্ত হয়ে থাকে, খোলের ব্যাসার্ধ ধরে নিলাম আর, বলেছে এই খোলকের কেন্দ্র থেকে কত দূরত্বে, না এক্স দূরত্বে একটা পি বিন্দু আছে। সেই পি বিন্দুতে কি নির্ণয় করতে হবে, এই খোলকের যে আধানটা দিয়ে রেখেছি আমি, সেই আধানটুকুর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, বোঝা গেল। তাহলে এই খোলকটার যে আধানটা দেওয়া আছে, আমি কি ধরে নিতে পারি যেটার কেন্দ্র ওতে সমস্ত আধানটা কেন্দ্রীভূত হয়ে আছে। তাহলে খোলকের কনসেপ্টে থেকে কিসে চলে গেলাম, আবার বিন্দু আধানের কনসেপ্টে আমি চলে গেলাম। সমস্ত আধানগুলি কোথায় আছে, না কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে। এখানেও কি হবে, সমস্ত বলরেখাগুলো কি হবে, ব্যাসার্ধ বরাবর সমস্ত বাইরের দিকে তো যাবে। তাহলে এখানেও কি লাগবে, এখানেও আরেকটা তল লাগবে, যে তলটা এরকম ধরনের একটা তল লাগবে, যার ব্যাসার্ধ, এখান থেকে ব্যাসার্ধ কত হবে এক্স, এদিকে একটু চেপে গেল জায়গা, মানে এমন একটা খোলক যার ব্যাসার্ধ হবে এক্স। তাহলে এখানে গসিয়ান সারফেস যেটা, সেটা চয়েস করলাম কিরকম, গসিয়ান সারফেসটা হয়ে গেল কিরকম, আরেকটা খোলক, ঠিক আগেরটার মতো। তাহলে গোলীয় খোলকের জন্য বহিস্থবিন্দু পিতে তড়িৎ প্রাবল্য তা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে এই দূরত্ব এক্স হয়ে গেল কোনটার, বাইরের যে গাউসীয় তলটা নিয়েছি তার ব্যাসার্ধ হয়ে গেল। এবার আবার কি করব, একই রকম ভাবে ফাই ইজ ইকুয়াল টু, আবার সেই এক স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করব, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কি শেখালাম একটু আগে, ই ডট ডিএস, তাহলে ই ডিএস কস অফ কত, এখানেও 0 ডিগ্রি, তার কারণ এখানে কেন্দ্রীভূত হয়ে গেলে আধানটা যা হবে, তো সেই আধান থেকে বলরেখা কিরম বেরোবে, এরকম বেরোবে। তাহলে ই এর দিক আর এখান থেকে যে ক্ষেত্রফলটা চয়েস করি সেটাও কত হবে, সেই ডিএসই হবে, ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কিন্তু এখানে যখন আমি ই এর ভ্যালুটা রিপ্লেস করছি, ই ইজ ইকুয়াল টু ঠিক আগেরটার মতো কি হবে, ডিএস কস 0টা 1 হয়ে গেল কিউ বাই এপসাইলন। তাহলে ই ইন্টু কত লিখবো, 4 পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ই ইজ ইকুয়াল টু সাজিয়ে গুছিয়ে লিখলে 4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার। এই সমীকরণটা যেটা পেলাম আমি, এর থেকে কি কি বোঝা যায়, যে সুষমভাবে আহিত খোলকের বাইরের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে তড়িতাহিত খোলক এমনভাবে ব্যবহার করে যেন তার সমস্ত আধান তার কেন্দ্রে অবস্থিত। তাহলে জাস্ট কি করব, ওখানে যেটা ফর্মুলাটা শিখিয়েছিলাম আগেরটা, এখানে আর হয়ে গেছিল, এখানে যে ব্যাসার্ধই নেব সেই ব্যাসার্ধর ভ্যালুটাই কিন্তু এখানে বসে যাবে। এখানে আর এর বদলে কি বসে গেছে, এক্স বসে গেছে। ক্লিয়ার তাহলে এ পর্যন্ত। এবারে এটার সঙ্গে একটা কোরোলারি কেস আছে, মানে এর একটা এক্সটেনশন পার্ট আছে। এক্সটেনশন পার্ট বলছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব ভোগায়। সেটা হচ্ছে এই যে পি পয়েন্টটা নিয়েছিলাম এখানে আমি, এবার বলছে পি পয়েন্টটা বহিস্থ কোনো পয়েন্ট না হয়, মানে খোলকের বাইরে কোনো পয়েন্ট না হয়, যদি খোলকের ভেতরের কোনো পয়েন্ট হয়। যদি খোলকের ভেতরের পয়েন্ট হয় তাহলে কি হবে। এবার আমরা প্রথম চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন কি শিখেছিলাম, যে কোনো খোলক বা ফাঁপা বস্তুর ভেতরে কোনো আধান থাকতে পারে না। তাহলে যেহেতু ভেতরে কোনো আধান থাকতে পারে না, তাহলে ফর্মুলাটার এই যে আমি গসের লটা লিখছি বারবার, তাহলে এই কিউটা কত হয়ে যাবে, তাহলে পি যদি ভিতরে হয় তাহলে কিউটা কত হয়ে যাবে, 0, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে ভেতরে যেহেতু কোনো আধান থাকতে পারে না, তাহলে কিউটা কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা যখন পি বিন্দুটা ভেতরে আছে যদি আমি প্রয়োগ করি, তাহলে কি দেখা যাবে, তাহলে ই এর ভ্যালুটা কত আসবে, সেটাও কত আসবে, 0ই আসবে। যেহেতু আধান নেই সেহেতু তড়িৎ প্রাবল্যের কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, 3 নম্বরটা বলছে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। প্রথম শব্দটা যেটা মাথায় রাখতে সেটা হচ্ছে অসীম। অসীমে কি হবে,
ডটেড দিলাম, ওপরেও ডটেড নিচেও ডটেড। এই ব্যাপারটা এখন থেকে একটু খেয়াল রাখতে হবে যে অসীম মানে হচ্ছে ওপরেও ডটেড থাকবে নিচেও ডটেড থাকবে, কেননা ম্যাগনেটিক ফিল্ড যখন পড়বো তখন কিন্তু মানে চৌম্বকীয় ক্ষেত্র, তখন এই ব্যাপারটা কিন্তু করতে হবে আমাদের। তাহলে এখানে আপাতত অসীম মানে কি বুঝবো, ডটের ওপর দিকে ডটের নিচের দিকে। এবার বলছে যে ঋজু মানে কি, স্ট্রেট। আহিত পরিবাহী, তাহলে এই পরিবাহীটা কি অবস্থায় আছে, আহিত আছে, আমি প্লাস আদানে আহিত করলাম। তারের জন্য কোনো বিন্দু, এই তার থেকে ধরে নিলাম এক্স দূরত্বে একটা পি বিন্দু নিলাম। এই পি বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে, আমাকে প্রাবল্য নির্ণয় করতে বলেছে। এবারে প্রথম যেটা চয়েস করার কাজ সেটা হচ্ছে কি, গাউসীয় তল বা গসিয়ান সারফেস। এখানে গসিয়ান সারফেসটা কি চয়েস করব, বুদ্ধি করে করতে হবে। তার কারণ হচ্ছে এই প্লাসগুলো কি করবে, আমি যদি এরকম ভাবে জিনিসটাকে নিই, ধরলাম এটা হচ্ছে আমার তারটা স্ট্রেট নিলাম, তারটা যদি আহিত হয়ে থাকে তাহলে তারটার সমস্ত দেখুন এখানে একটা কিউ চার্জ বা প্লাস চার্জ যদি থাকে, তাহলে প্লাস থেকে এইদিকে সমস্ত দিকে 360 ডিগ্রি বরাবর কিন্তু বলরেখা বেরোবে। কিন্তু মাথায় রাখতে হবে বলরেখা কিন্তু এর সঙ্গে কোনো কোণ করে বেরোতে পারবে না, সবসময় কিরম বেরোবে, এইভাবে বেরোবে, এইভাবে, কোনো এরকম কোণ করতে পারবে না। কেন পারবে না, তার কারণ হচ্ছে যে প্লাস আদানটা এখানে বসে তার ঠিক ওপরে বা নিচে আরেকটা প্লাস আদান আছে, থাকার জন্য এই প্লাসে প্লাসে বিকর্ষণ হওয়ার জন্য যে বলরেখাগুলো প্রত্যেকটা থেকে নির্গত হচ্ছে, সে প্রত্যেকটা বলরেখাও কিন্তু একে অপরকে বাধা দিচ্ছে। সেই কারণে এই অ্যাঙ্গেল করে যে বলরেখাগুলো বেরোনোর কথা সেগুলো কিন্তু আর বেরোবে না। কিরকম বেরোবে, শুধু অনুভূমিক তলে বেরোবে ওটা। তাহলে কিরকম বেরোবে, এইভাবে একই তলে 360 ডিগ্রি বরাবর বেরোবে। তাহলে এমন বলরেখাকে আটকাতে গেলে কি লাগবে, জাস্ট মাথায় আনতে হবে কি, একটা চোঙ। আমি কি করবো, একটা চোঙ নেব। তাহলে চোঙ নিলে কি হবে, সমস্ত বলরেখা যা বেরোচ্ছে সেগুলো এই চোঙের তলটাকে ছেদ করবে। তাহলে গাউসীয় তলটা কি হয়ে যাবে, একটা চোঙ নেব, ব্যাস। বলছে এখানে এল দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্য নিয়েছে, এখানে নিয়ে এরকম একটা চোঙ নিয়েছে। তাহলে গাউসীয় তলটা আমার চয়েস করা হয়ে গেল, সমস্ত বলরেখাগুলো তাহলে ছেদ করতে পারবে। এখানে একটা ডিএস নিলাম, তাহলে এখান থেকে কি হবে, এই প্লাস থেকে আধান কি বেরোচ্ছে, ই বেরোচ্ছে। ডিএস এর ভেক্টরটা কিরম বেরোচ্ছে, এরম বেরোচ্ছে। তাহলে ই আর ডিএস এর মধ্যে এখানে অ্যাঙ্গেল কত, আবার সেই 0 ডিগ্রি। তাহলে আমরা শুরু করব কি দিয়ে, ফাই ইজ ইকুয়াল টু আবার ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, সেম স্টাইল একদম। কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তারটার দৈর্ঘ্য ছিল অসীম, সুতরাং আমি এখানে মোট আধান নিয়ে কোনো কাজ করতে পারবো না। কি করতে হবে, প্রতি একক দৈর্ঘ্যের আধান নিয়ে কাজ করতে হবে, কারণ তারটা কতটা লম্বা আমার কাছে সে হিসাব নেই, অনেকটা বড়। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের আধান মানে ধরে নিলাম ল্যামডা, বইতে এটা দিয়ে আছে। তাহলে আমি যেটুকু আধান নিয়ে আমি কাজ করছি বা চোঙের যে দৈর্ঘ্য এল, সেই এল দৈর্ঘ্যের মধ্যে যতটা আধান রয়েছে সেই আধানের মানটা কত দেবো, সেই দৈর্ঘ্যটা হচ্ছে, তাহলে কত হয়ে যাবে, আধানের মান হয়ে যাবে ল্যামডা ইনটু এল। প্রতি একক দৈর্ঘ্যের আধান যদি ল্যামডা হয় তাহলে এইটুকু লেন্থ হচ্ছে এল, তাহলে টোটাল আধান কত হবে, ল্যামডা এল। তাহলে কিউ বাই এপসাইলনের বদলে কিউবের বদলে কত বসিয়ে দেবো, ল্যামডা এল বাই এপসাইলন। আর ই ডট ডিএস এর আবার সেই ই ডিএস কস 0 ডিগ্রি, স্টেপটা আর লিখছি না আমি। তাহলে কস 0 মানে কত হয়ে গেল 1। তাহলে এখানে আবার ইডিএস। এবার আমরা সবাই জানি যে এরকম একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 2 পাই আর এল। শুধু আর এর বদলে কত বসবে এখানে, এক্স, কারণ এখানে ব্যাসার্ধটা কত আছে, এক্স, ল্যামডা এল বাই সিগমা। তাহলে ইজ ইকুয়াল টু কত লিখবো, সবটাই তাহলে নিচে চলে আসবে, সিগমা ল্যামডা এল, তাহলে ইউনিট হয়ে গেল। পড়ে আছে কত, আমি 4 পাই এপসাইলন করে নিলাম, তাহলে 2 আছে, এটাকে 4 করলে ওপরে একটা 2 লিখতে হবে, 2 ল্যামডা বাই এক্স। এইটা পরীক্ষায় প্রুফ আসে, এক্সামিনেশনে প্রুফটা আসে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কি দেখা গেল, ল্যামডা এল লিখলাম 2 পাই এক্সএল, ডিএসটা ছিল 2 পাই এক্সএল বক্রতলের ক্ষেত্রফলটা, ল্যামডা এল বাই এপসাইলন। তাহলে 2 পাই এক্সএলটা নিচে চলে এলো, এলটা কেটে গেল, পড়ে থাকছে এইটা 2 ল্যামডা বাই এক্স। এর প্রুফ পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, এটাকে স্টার করে রাখলাম।